আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে। তো আমাদের একটি রেগুলার দর্শক আমাদের একটি গল্প পাঠিয়েছে। গল্পটা অনেক ইউনিক, তার জন্য তাকে সিলেক্ট করা। গল্পটা পাঠিয়েছে টাঙ্গাইল থেকে। তো আপনারা যারা আমাদের গল্প শেয়ার করতে চান তারা এখনই জিমেইলে পাঠিয়ে দেন। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। আসসালামু আলাইকুম বিজয় সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো বিজয় সাহেব, আজকে আমি যে ঘটনাটা নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটা মূলত ঘটেছে হচ্ছে আমার দাদার সাথে। তো এই ঘটনাটার বয়স আনুমানিক 50 কি 60 বছর হবে। তখন কত সাল ছিল, তখন 60 কি 70 সাল, এর বেশি হতে পারে, মানে এক্সাক্ট টাইমটা আসলে মনে নেই। আমার দাদাও এক্সাক্ট টাইমটা বলতে পারবে না, কারণ তখন তার বয়স কত ছিল, তখন তার বয়স ছিল হচ্ছে 20 বছর। তো সে গ্রামের দিকে বসবাস করতো। গ্রামের দিকে বসবাস করার জন্য কিন্তু সেই সময় কিন্তু যত 1980 কি 70 সাল, তো সেই সময় কিন্তু গ্রামে ইলেকট্রিসিটি খুব একটা প্রচলন ছিল না, মানে সেই সময় ছিল না বললেই চলে। তো যার কারণে রাত হলে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত চারপাশে। তো এই অন্ধকারের সুযোগ নিয়ে, আর গ্রামের মানুষ তো মনে করেন যে রাত হলে খুব তাড়াতাড়ি 8টা 9টার দিকে শুয়ে পড়তো। তো এই যেটা বলতেছিলাম, এই অন্ধকারের সুযোগ নিয়ে অনেক চোর, মানে চোর কি করতো, গ্রাম তো কৃষি প্রধান, এই কৃষি প্রধান অঞ্চল, এখানে গ্রামের ম্যাক্সিমাম মানুষই মনে করেন যে কৃষি কাজ করে। তো এই অন্ধকারের সুযোগ নিয়ে কিছু চোর ছিল যারা মনে করেন যে এই কৃষকদের ফসল চুরি করতো, মানে রাতের অন্ধকারে ফসল চুরি করে নিয়ে যেত। তো ওই সময় আমরা আমাদের জমিতে এই ধান আবাদ করেছিলাম, মানে গ্রাম্য ভাষায় যেটা বলি, আমরা শহরের ভাষায় চাষ বলি। তো আমরা ধান চাষ করেছিলাম ওই সময়টাতে। তো আমাদের ধান বড় হয়ে গেছিল, মানে কাটার উপক্রম হয়ে গেছিল আর কি। তো কাটার সময় হয়ে যেহেতু গিয়েছিল, সেহেতু তো ধান কাটতে হবে। আর যেহেতু চোরের উপদ্রব আছে, সেহেতু আমরা বাড়ির সবাই আর কি ভয় ভয় থাকতো তো যে ধান চুরি হয় নাকি। তো এই কারণে আমার বাবা একটা সুন্দর একটা বুদ্ধি বের করে যে আমরা ধান পাহারা দিব, পাহারা না দিলে দেখা যাবে যে ধান চুরি হয়ে যাবে। তো ওই অনুযায়ী আমি এবং আমার ছোট ভাইয়ের বয়স আনুমানিক কত ছিল তখন, 15 কি 16 বছর। তো আমরা দুজনে এই ধান পাহারা দেওয়ার জন্য রাত্রে থাকতাম ওই ক্ষেতে, আমাদের জমির পাশে আর কি। সেখানে একটা ছোট করে একটা ঘর তুলে নিয়েছিলাম, ওইখানে আমরা থাকতাম রাত্রে। তো আমরা প্রতিদিনের মতোই সেই ধান পাহারা দেওয়ার জন্য আমরা, মানে আমাদের ফসল আর কি, সেটা পাহারা দেওয়ার জন্য আমরা প্রতিদিনের মতোই আবার বাসা থেকে বের হয়ে যাই। তো তখন তো ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। তো তখন আমরা ওই আনুমানিক সময় ছিল কত, 8টা কি 7টা হবে, এরকম সময় ছিল। তো আমরা দুজনে বের হয়ে যাই, সাথে একটা টর্চ এবং একটা লাঠি নিয়ে। তো দুজনে বের হয়ে যাই। তো সেদিন একটা কথা না বলে না, সেদিন আমার শরীরটাও তো খুব একটা ভালো ছিল না। তো আমার সেদিন যেতে মন চাচ্ছিল না, কেমন জানি মনটা যেতে চাচ্ছিল না, কিন্তু না গেলেও তো হয় না। আমার ছোট ভাই যদি দেখা পাঠায়, ছোট মানুষ ভয়টা যদি পায়, ওই কারণে জন্য যেতে হয়েছিল ওর সাথে। তো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সেহেতু আমি ওই আমাদের ফসলের পাশে যে ঘরটা ছিল, মানে জমি পাহারা দেওয়ার জন্য রাতে যেহেতু আমরা পাহারা দিতাম, সেহেতু পাহারা দিয়ে আমরা ক্লান্ত হয়ে যেতাম। তো সেহেতু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে একটা ছোট করে একটা ঘর তোলা হয়েছিল, যেখানে বসে আমরা বিশ্রাম নিতাম জমির পাশে আর কি। তো আমি সেখানে যে বসে পড়লাম, বসে পড়ার পর আমার ছোট ভাইকে বললাম, তুই কতক্ষণ পাহারাতে, আমি একটু যেয়ে নেই, আমার শরীরটা খুব একটা ভালো না, তুই একটু পাহারাতে, আমি জিরে নিই, আমি একটু ঘুম পেরে নিই আর কি। তো ও বললো ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম নাও, আমি ক্ষেতটা একটু ভালো করে ঘুরে দেখে আসি, মানে জমিটা যে কোনো কিছু আছে নাকি। তা আমি বললাম ঠিক আছে তুই যা, আমি একটু বিশ্রাম নেই। তো বলার পর আমি কিন্তু সেখানে শুয়ে পড়ি। আমার ছোট ভাই ও ধান সঠিকভাবে সব আছে, ঠিক আছে নাকি, মানে কোনো চোর টোর এসেছে নাকি। তো আমাদের তো জমি অনেক ছিল, তো ও লাইট নিয়ে বের হয়ে যায় দেখার উদ্দেশ্যে যে কোনো কিছু এসেছে কি নাকি, মানে চোর টোর। তো ও
বের হয়ে যায় এবং আমি শুয়ে পড়ি এবং শোয়ার সাথে সাথে আমার শরীরটা অনেক অসুস্থ ছিল। তো অসুস্থ শরীর নিয়ে খুব তাড়াহুড়োভাবে আমার ঘুম চলে আসে তাড়াতাড়ি। তো আমি ঘুমিয়ে যাই। তো কতক্ষণ ঘুমিয়েছি আমি সঠিক জানি না। তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখতে পারি যে আমাদের যে ফসল ক্ষেত, ধান ক্ষেতের ভিতর থেকে ঝুপ ঝুপ ধান কাটলে যে এক ধরনের শব্দ হয়, ওরকম একটা শব্দ আসতেছে। তো আমি শব্দটা পাওয়ার পর তো আমার মাথা পুরো গরম হয়ে যায় যে কিরে, আমার ছোট ভাইকে দিলাম পাহারা দিতে, ও থাকতেও চোরে ধান চুরি করছে, ও আমাকে ডাকও দিচ্ছে না, কাহিনী কি? তো এক প্রকার বিরক্ত হয়ে একটা লাঠি, যেহেতু আমি আগে বলেছি লাঠি নিয়ে এসেছিলাম, তো একটা লাঠি নিয়ে বের হয়ে আর সেদিন কিন্তু জ্যোৎস্না রাত ছিল, মানে আকাশে তারা তারা ছিল, তারপরে এই চাঁদ ছিল, মানে সকল কিছু একদম পূর্ণিমা রাতে ছিল হয়তো সেদিন, সকল কিছু একদম দেখা যাচ্ছিল। তো আমি বের হই লাঠি নিয়ে। তো আমি আমার ছোট ভাইকে ডাকতে থাকি, কিন্তু ওকে ডাকি, ওর আর কোনো সারা শব্দ নেই। কে রে, ওর সারা শব্দ নাই, কাহিনী কি? তো ডাকতে ডাকতে আমি হঠাৎ ভাবি যে ছোট মানুষ, ও হয়তো বাসায় চলে গেছে আমাকে না বলে। তো এটা ভেবে তো আমার মানে মেজাজটাও খারাপ হয়ে যায়, কিরে ও বাসায় চলে গেল, আমাকে একবার বলে যেতে পারতো, বলেও তো গেল না। তো যাই হোক, এখন তো চোর এসেছে খেতে, ধান চুরি করে নিচ্ছে, তো একে তো ধরতে হবে। তো একে ধরার জন্য আমি এগিয়ে যাই, মানে শব্দটা ছিল হচ্ছে ধান ক্ষেতের ভিতর থেকে, মানে মাঝখান থেকে আর কি। তো আমি এগিয়ে থাকি। তো কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পারি কালো একটা অবয়ব ধান ক্ষেতের একদম মাঝামাঝি বরাবর সে বসে আছে। তো বসে কিছু একটা করছে, মানে করতেছে আর কি। তো আমি ভাবি এটা আবার কে? তো আমি লাঠিটা নিয়ে ওই অবয়বটার সামনে এগোতে থাকি। তো আমি কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখতে পারি যে ওই অবয়বটা যেটা ছিল কালো কালারের, মানে কালো ছায়ার মতো আর কি, ওটা মানে ধান চুরি করতেছে না। আমি তো প্রথমে ভেবেছিলাম যেটা হবে কোনো চোর, কিন্তু পরে ওটার কাছাকাছি যেয়ে আমি দেখতে পারি যে ও আসলে মানে ধান কাটতেছে না, কিছু একটা মানে মাটিতে ঘিরে ফেলার চেষ্টা করতেছে একটা কিছু, মানে যেটার উপর সে বসে আছে আর কি। তো আমি তো মানে অবাক হয়ে যায় যে কিরে, আমি ধান চোর ভেবে এগিয়ে আসলাম, তো ধান কাটতেছে না, চুরি করতেছে। তো ও এই রাতে বাজে কম করে হলো ওই সময় কটা, আনুমানিক একটা তো হবে, একটা কি দুটো, এরকম একটা টাইম হবে আর কি। তো এত রাতে ও এখানে কি করতেছে? তো আমি দূরে ডাক দিই যে এই ওখানে কে রে, ওখানে কি করস? তো এই ডাকটা যখন আমি দিয়েছি তখনই দেখি যে এই আমার ছোট ভাইয়ের এই মানে ঘুংরানের একটা আওয়াজ আসলো। মানে আমি যত ওর সাথে থাকি সব সময়, তো আমি চিনব না ওর কণ্ঠ, তো এরকম একটা ঘুংরানি আওয়াজ যে ভাই আমাকে বাঁচাও। তো এই কথাটা যখন বলেছে তখনই তো আমি চমকে গেছি, কিরে কাহিনী কি? তো আমি ওই অবয়বটার দিকে দিয়েছি দৌড়। তো আমি ওই অবয়বটার দিকে মানে একদম যখনই কাছে চলে এসেছি তখন ওই অবয়বটা গায়েব হয়ে যায়। আর আমি দেখতে পারি যে ওই অবয়বটা যেটার উপরে বসেছিল ওইটা আর কিছুই না, ওটা আমার এই ছোট ভাই ছিল। তো ওর অবস্থা তো একদম কাহিল, ওর মাথা অর্ধেকটা মাটিতে গিরে ফেলা হয়েছে। আর কিছুক্ষণ যদি আমি লেট করতাম তাহলে হয়তো ওকে মেরে ফেলতো ওই অবয়বটা। তো আমি দোয়া কালাম পড়া শুরু করি। আমি তো অলরেডি বুঝে গেছি যেখানে কি হতে চাচ্ছিল, আমি তো আর একটু লেট করে ফেলতাম। তো আমি দোয়া কালাম পড়ি এবং ওকে ওখান থেকে নিয়ে আসি আমি এতে আপনাদের ওই টংটা ছিল যেটা আমার ক্ষেতের পাশে ছিল, ওটার ভিতরে নিয়ে আসি। ভিতরে নিয়ে আসার পর ওকে ডাকতে থাকি। তো ওর অবস্থা তো একদম ভয়াবহ। তো আমি অনেকক্ষণ ডাকার পর ও জ্ঞান ফেরে, মানে ও সেন্সলেস হয়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল আর কি। তো আমি ডাকার পর ওর জ্ঞান ফেরে। তো ওর জ্ঞান ফেরার পর আমি ওকে বলি, কিরে কাহিনী কি হয়েছে বলতো খুলে। তো ও বলতে থাকে ভাইয়া তুমি ঘুমানোর পরে, মানে ও বলছে আর কি খুব ভয় পেয়ে আছে। আমি দেখে বুঝতে পারছি প্রচুর ভয়, আর যা ঘটেছে ভয় পাওয়ারই কথা। তো ও বলতেছে যে ভাইয়া তুমি ঘুমানোর পরে আমি ক্ষেতটা পাহারা দেওয়ার উদ্দেশ্যে টস মেরে দেখতেছিলাম। আর যত জ্যোৎস্না রাত ছিল সেহেতু কিছুক্ষণ টস মারার পরে আমি টস আর মারিনি, কারণ সব কিছু দেখা যাচ্ছে, টস দেখে করবো। তো টসটা বন্ধ করে আমি সব কিছু দেখতেছি, যখন দূরে দেখবো তখন শুধু টস মেরে দেখতেছি। তো হঠাৎ করে আমি দেখতে পারি যে একটা লোক, ও
উচ্চতায় 10 ফিট কি তারও বেশি। তো এত লম্বা লোক তো আমি এর আগে কখনো দেখিনি। ওর কি করছে, আমাদের ধান ক্ষেতের উপর দিয়ে এই মানে এপাশ থেকে ওপাশে যাচ্ছে আর কি। তো আমি এটা দেখে তো আমার স্বাভাবিকভাবে আমি ডাক দিই যে এই ভাই, আপনি রাস্তা থাকতে আপনার ধান ক্ষেতের উপরে যাচ্ছেন, আমাদের ধান ক্ষেত নষ্ট হচ্ছে। তো ওই লোকটা আর কোনো কথা বলে না, ও শুধু ধান ক্ষেতের উপরে যাচ্ছেই। তো অনেকবার ডাকাডাকি করি যে ভাই এ ভাই আপনি শোনেন না কেন, তো ও আর কোনো কথা বলে না, শুধু ওর মতো করে চলে যাচ্ছে। তো এইটা দেখে তো আমার মানে রাগ উঠে যায়, স্বাভাবিক রাগ ওঠারই কথা। ধান আমাদের কষ্ট করে বোনা ধানের উপর দিয়ে একজন লোক যাচ্ছে ধান নষ্ট করে, তো রাগ উঠবে না? তো আমি কি করি, আমাদের লাঠি যে ছিল ওই লাঠিটা নিয়ে ওই লোকটার পিছু যাই যে দেখি এটা কে। তো এত টাকাটাকি পরে তো কোনো উত্তর দেয় না। তো আমি তো ভাবলাম যে হয়তো চোর। তো চোর ভেবে আমি কি করেছি, ধান ক্ষেতের নিচে লাফ দিয়ে নেমে লাঠিটা নিয়ে তো পিছন থেকে যে একটা বাড়ি মারি। তো বাড়ি মারার পর কি করে, ওই যে লোকটা মানে স্বাভাবিক উচ্চতা তো অনেক বেশি লম্বা ছিল, ওটা একটা গোঙানির মতো একটা শব্দ করে ওঠে। শব্দ করার পরে ও আমার দিকে ঘুরে তাকায়। তো যখন ও আমার দিকে ঘুরে তাকায় তখনই তো আমি একদম অবাক, মানে ভয় পেয়ে যায় আর কি। মানে ওর চোখে মনে ছিল না আর কি, পুরো শরীর একদম লোমে ভরা ছিল এবং ও চোখ ছিল না, হ্যাঁ চোখের ওই জায়গায় অন্ধকার ছিল এবং খুব ভয়ানক বিশ্রী দেখতে। তো এটা দেখে তো আমি ভয় পেয়ে যাই। আমি যখনই দৌড় দেবো তখনই একদম বাতাসের গতিতে আমার সামনে চলে আসে এবং আমার হাত ধরে ফেলে। ধরার পরে বলে, কিরে তোর আমি কোনো ক্ষতি না করে আমি সুন্দরভাবে এখান দিয়ে চলে যাচ্ছি, তুই পিছন থেকে এসে আমার বাড়ি দিলি, আমাকে আঘাত করলি, এটা কেন করলি বল? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? আমি চাইলেই তোদের দুবাইকে এখানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করিনি। আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু তুই আজকে এটা কি করলি? তুই আমার গায়ে হাত তুললি, তো এর শাস্তি তোকে পেতে হবে। এর শাস্তি হবে তোকে মেরে ফেলে তোর মৃত্যু হবে। এ কথা বলে ওই অভাবটা আমার সাথে একদম আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমার উপর ধস্তাধস্তি করা শুরু করে। ও চাচ্ছে আমাকে একদম পুরো মাটির সাথে গেড়ে ফেলতে। তো আমি কিছুক্ষণ ওর সাথে ধস্তাধস্তি করি, কিন্তু ওর শরীরে একদম অনেক শক্তি ছিল। তো আমি আর ওর কাছে পাচ্ছিলাম, তাও কোনোভাবে ওর হাত থেকে ছুটে আমি দৌড় দিই। যখনই দৌড় দিই তখন ওই অতি আর ওই অভাবটা মানে ওই লোকটার 5 ফুট ছিল না, ও 10 ফুট ছিল না, ও তখন আমান বানা হয়ে গিয়েছিল। তো আমান বানা হয়ে গেছিল, ও এক হাত দিয়ে আমাকে দৌড়ে মাটিতে মারে আসার। যখনই ও মাটিতে আসার মানে তখনই আমার অবস্থা একদম কাহিল হয়ে যায়, একদম কোমর অবস্থা কাহিল, আমি আর উঠে দাঁড়াতে পারতেছিলাম না। ওই সময় ও ছোট হয়ে আমার বুকের উপর বসে এবং আমাকে মাটির সাথে গেড়ে ফেলতে চেষ্টা করে। আর তখনই তুমি চলে আসো। তুমি যা লেট করে তাহলে আজকে আমার খবর হয়ে যেত। তো ছোট ভাইয়ের কাছ থেকে এরকম কথা শুনে তো আমি ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার পর ওকে বলি, ঠিক আছে চল এখানে আর থাকবো না, বাসায় চলে যাব। তো এটা বলেই আমরা আসতে থাকি। ওকে যেহেতু ও একটা তুলে আসার মেরেছিল, ওই কারণে ওকে তো কোমর প্রচন্ড পরিমাণ ব্যথা পেয়েছে, ও আর উঠতে পারে না। তো আমি কি করি, ওকে কাঁধে নিয়ে বাসার দিকে আসতে থাকি। বাসার দিকে আসার পথে আমাদের বাসাটা ছিল একটু গ্রামের ভিতর সাইডে, মানে গ্রাম আসলে কি আমাদের যে জমিটা, এই জমিটা হচ্ছে গ্রাম থেকে একটু দূরে, গ্রামের বাইরের সাইডে আর কি। তো আমরা গ্রাম ভিতরে ঢুকতে একটা ব্রিজ করে সামনে। তো আমি যেহেতু ওকে কাঁধে করে সেই ব্রিজটার কাছে এসেছি, তো আমি দেখতে পারি যে একটা কালো বিড়াল এই ব্রিজের একদম মাঝামাঝি জায়গায় বসে রয়েছে। ওই ব্রিজটার মাঝামাঝি জায়গায় বসে রয়েছে এবং ওই কালো বিড়ালটা চোখ দুটো একদম লাল, রক্তের মতো লাল। ওই বিড়ালটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেখে তো এখন বুঝতে পারছি যে হয়তো খারাপ কোনো কিছু একটা ঘটবে এখন আমাদের সাথে। আর এই বিড়ালটাও কোনো স্বাভাবিক বিড়াল নয়। তো আমি বিপদের আশঙ্কা পেয়ে আমাদের হাতে থাকা টর্চটা ওই বিড়ালটার মুখে মারি। আসলে এখানে টর্চ বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে টর্চ বলতে মূলত আমি বোঝাচ্ছি হচ্ছে এই হারিকেন। মানে এখন তো হারিকেন আর প্রচলন নেই, হারিকেন এগুলোর প্রচলন শেষ হয়ে গেছে অনেক আগে। এখন এগুলোর পরিবর্তে আমরা টর্চ লাইট ব্যবহার করি। তো আমরা টর্চ লাইট বলতেই মানে বলে অভ্যস্ত হয়ে গেছি।
এ কারণে আমি সেই হারিকেনটাকে এখন টর্চ লাইট বলে সম্বোধন করতেছি। তো আপনারা বুঝে নিন, ঠিক আছে? তো আমি কথাটা ক্লিয়ার করে দিলাম আর কি। ওই হারিকেনটা ওই ওই বিড়ালটার মুখের দিয়ে ছুঁড়ে মারি। তো ছুঁড়ে মারার পর ওই হারিকেন যত আগুন ছিল, ওই আগুনটা ওই হারিকেন ফেটে হারিকেন থেকে তেল বের হয়ে ওই তেলের মধ্যে আগুন ধরে। আগুন ধরার সঙ্গে সঙ্গে ওই বিড়ালটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো অদৃশ্য হওয়ার পরে আমি আমার ছোট ভাইকে এই কাঁধে নিয়ে ভারী একটা দৌড়, তো এক দৌড়ে একদম বাসায় চলে আসি। তো বাসায় আসার পর তো বাসার সবাইকে সকল কিছু খুলে বলি। তো সবাই সকল কিছু শোনার পর কেউ কথা বিশ্বাস করে না। তো সবাই বলে যে বুজুর্গ কি মারার জায়গা পাও না, তোমরা দুজনে নিশ্চয়ই পারাবারি করেছো, পারাবারি করে দুজনের মানে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে, দুজনের সাথে লড়াই করেছো। তো আমাদের কথা কেউ বিশ্বাস করে না। তো আমরা আবার সবাইকে বলি না, কারণ বলে দেখা যাবে যে পরের দিন আর কেউ পাহারা দিতে যেতে দিবে না আমাদের। তো ঠিক আছে, আমি সব কথা বলি না, বাইরের মানুষ বিশ্বাস করে না। তো এর পরের দিন তো আমার ছোট ভাই যেতে পারবে না, কারণ ওকে তো তুলে আসার মেরেছিল, যার কারণে ওর কোমরে প্রচুর পরিমাণ ব্যথা, ও উঠতে পারতেছে না। তো এরপরে কি, এরপর আমার একা যেতে হবে। তো আমি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে যাই সকল কিছু নিয়ে। তো আমি চলেও যাই পরের দিন রাত্রে। তো আমি সর্বপ্রথম সেখানে যাওয়ার পর আমি আমার ওই ক্ষেতটাকে ভালো করে দেখি, চারপাশে সুন্দর করে দেখি। দেখার পরে আমি ওই টংটার ভিতরে যে ঘরটা ছিল, ওই ঘরটার ভিতরে এসে আমি শুয়ে পড়ি। কি করবো, একা মানুষ। আর শোয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ঘুম চলে আসে, তো আমি ঘুমিয়ে যাই। তো আবার সেই আগের দিনের মতোই ধান কাটার একটা শব্দ আমার কানের মধ্যে বসে আসে। তো ওই ধান কাটার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমার ঘুম ভাঙার পর আমি আবারও ওই হারিকেন মানে টর্চ যেটাকে বলি আমি, ওই টর্চটাকে নিয়ে বের হই। বের হওয়ার পর আমি দেখতে পারি যে সেই আগের দিনের মতোই একটা অবয়ব ধান ক্ষেতের ভিতরে, এবার মনে হচ্ছে ধানই কাটছে। তো আমি ভাবি যে হায় হায়, এই তো চোর এসেছে। তো আমি লাস্ট টাইমে আবারও দৌড় দিই ওই অবয়বটার দিকে। মানে এটাকে দেখে আজকে সাধারণ জিনিসই মনে হচ্ছিল, মানে মানুষের মতোই। তো এটা দিয়ে দৌড় দিই। তো দৌড়ে যে মাত্র ওটার কাছে চলে আসি, ওই মাত্র ওটা আমার দিয়ে ঘুরে তাকায়। তো ঘুরে তাকানোর সাথে সাথে তো আমার আত্মা পুরো হিম হয়ে যায়। আরে সর্বনাশ, বিপদে তো একটা পড়ে গেছে, এটা তো সেই অভাবটাই। তো ওই অভাবটা খুবই বিশ্রী দেখতে, ও আমার দিকে তাকিয়ে খুব বিশ্রী ভাবে একটা হাসি মারে। হাসিটা শুনে তো একদম আমার অবস্থা কাহিল। তো হাসি দিয়ে বলে, কিরে বেটা, কালকে তো দুজন বেঁচে গিয়েছিলি, তো কি ভেবেছিস তোকে এত সহজে তোদেরকে ছেড়ে দিব? তো ছোট ভাই তো কোনো মতো বেঁচে গিয়েছিল রে, এখন তুই কেমন করবি? তোকে আজ এখানে মেরে ফেলবো। তো এটা বলেই অভাবটা আমার দিকে আসতে থাকে। তো আমি ভাবি আজকেই হয়তো আমার সেই দিন। তো এটা ভেবে আমি কই, সেই দিন মানে কি, বাঁচার শেষ চেষ্টা তো করাই যায়। তো এটা বলে আমি দেই পিছন দিকে সুন্দর করে একটা দৌড়। তো আমি দৌড়াতে দৌড়াতে ক্ষেত থেকে একদম পুরো রাস্তায় চলে আসি। তো রাস্তায় এসে আমি পিছনে ঘুরে দেখি সেই অবয়বটার সাধারণ কোনো অবয়ব নেই। ওটা আকাশ, মনে হচ্ছে যে আকাশ হয়ে ফেলবে, এতটা লম্বা, এতটা বড় বড় পাও হয়ে গেছে, এতটা বড় বড় হাত হয়ে গেছে। তো আমি ভাবি এই অবয়বটার সাথে তো আমি দৌড়ের জীবনেও পারবো না, কারণ ওকে দেখে মনে হচ্ছে যে ওর মাথা দিয়ে আকাশ ছুঁয়ে ফেলেছে, এতটা লম্বা হয়ে গেছে। তো আমি দৌড়াতে থাকি, তো এক হাত দিয়ে আমাকে দৌড়ে ফেলে। দৌড়ার সাথে সাথে আমার শরীরটা একদম অবশ হয়ে যায়, আমার আর শরীর কোনো কাজ করে না, একবারে অবশ। তো আমি তো ভাবতে থাকি আজকেই হয়তো আমার সেই দিন। তো সেই অভাবটা আমাকে তুলে মারে একটা মাটিতে জোরে আসার। তো আচারটা খেয়ে আমার অবস্থা পুরো কাহিল হয়ে যায়। আমার কোমরে, হাতে, পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পাই, আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তো সেই অভাবটা তার পাপ দিয়ে আমার
বুকের মধ্যে একবারে একটা লাথি মারে। সে লাথিটা মারার পরে কিন্তু আমার অবস্থা একদম কাহিল, মনে হচ্ছে যে আমার বুকের সকল হাড় ভেঙে গিয়েছে। তো সেটা মারার পর একটা লাথি মারে আমাকে, লাথি মেরে আবার সেই ধান ক্ষেতের মাঝখানে নিয়ে আসে। ধান ক্ষেতের মাঝখানে নিয়ে আসার পরে ওর পাও দিয়ে আমার মাথার মধ্যে খুব জোরে চাপ মারে। যে চাপটা মানে ও চাপ দিয়ে চাচ্ছে কি আমার মাথাটা একদম মাটিতে গেড়ে ফেলার চেষ্টা করতেছে, মানে ডাবিয়ে মেরে ফেলবে আর কি, এরকমটা। তো আমি ভাবি, মনে মনে ভাবতে থাকি যে আজকে হয়তো আমার সেই দিন, আমার আর বাড়ি ফেরা হবে না, শেষ, আমি আর গল্প এখানেই শেষ। তো এটা ভাবতে ভাবতেই মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকি। তো হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পারি, মানে আমার বাবা এসেছে। আমার বাবা কেন এসেছে? তো সে এসেছে হচ্ছে, আমি যাতে একা একা এসেছি, তো সেও এসেছে, তাহলে ঠিক আছে, ছেলে যেহেতু একা একা গিয়েছে তার সাথে আমিও ধান ক্ষেত পাহারা দিই। তো সে এসে আমাকে ডাকছে। তো আমার তো অবস্থা কাহিল, আমি যে ডাকে উত্তর নিব এরকম মুখ দিয়ে আওয়াজ বের হবে সে শক্তিটাও আমার নেই। তো আমি সেখানে গুমরাতে থাকি। তো আমার বাবা একসময় আমাকে দেখতে পারে। তো আমার বাবা যখন এদিকে আসতে থাকে তখন সে অভাবটা অদৃশ্য হয়ে যায়। তো আমার বাবা এখানে এসে দেখে যে আমার এই অবস্থা, তো এটা দেখে তো সে ভয় পেয়ে যায়। এবং তাকে যে ওই আগের দিন যে কথাটা বলেছিলাম যে একটা অভাব আমার ছোট ভাইকে তুলে আছাড় মেরেছে, তার গাড়ি মানে কোমর দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, তখন তো আর বিশ্বাস করেছিল না, কিন্তু এখন আমার এই অবস্থা দেখে সে বিশ্বাস করে। তো সে যেহেতু অনেক কিছু জানতো, সে দোয়া কালাম পরে আমাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় আনার পর তো সকলে জানাজানি হয়ে যায় যে এই ঘটনা, একটা অবয়ব এই দুই ভাইয়ের পিছে লেগে গেছে, এদেরকে মারার চেষ্টা করতেছে। তো এটা শোনার পর বাড়ির সবাই একটা হুজুরকে নিয়ে আসে, রাকিকে। তো তাকে আনার পর তাকে সকল কিছু খুলে বলে। তো সে সকল কিছু শোনার পর সে ধ্যানে বসে যায় এবং সে তার পালিত জিন দ্বারা খোঁজ নিয়ে জানতে পারে যে আমার ছোট ভাই আসলে সেদিন একটা অভাবকে যে লাঠিতে আঘাত করেছিল ওটা একটা জিন ছিল। ও মূলত ওর রাস্তা দিয়ে ওর কাজ যাচ্ছিল। তো আমার ছোট ভাই যেহেতু ছোট ছিল, না বুঝে ওই জিনটাকে আঘাত করে। তো এই কারণে ও ক্ষুব্ধ হয়ে যায়। এ কারণে ওই আমার ছোট ভাইয়ের উপর চড়াও হয় এবং ওকে সেদিনই মেরে ফেলতো। তো আমি সঠিক সময় আসার কারণে ওকে যত মারতে পারিনি, সেহেতু ওই জিনটার খুব রাগ মানে ছিল আমার উপরে। এ কারণে ও পরের দিন আমার উপরে আক্রমণ করে। তো এসব বলার পর আমরা তাকে বলি যে এখন কি হবে হুজুর, আমরা তো আমার ছোট ভাই তখন বুঝিনি, না বুঝে আক্রমণ করে দিয়েছিল ওই জিনটার উপরে, এখন কিছু একটা করেন। তো তখন জিনটা বললে সমস্যা নেই, আমি ওই জিনটার সাথে কথা বলবো, কথা বলে দেখি ওকে মারানো যায় কিনা। তো আমরা বললাম ঠিক আছে, আপনি যা করা তাড়াতাড়ি করেন, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। তো সে তারপর তার জিন দ্বারা ওই জিনটাকে আনে, মানে হাজির করে আমার ছোট ভাইয়েরটা শরীরে। হাজির করার পর তাকে সকল কিছু খুলে বলে যে সে তো বাচ্চা মানুষ, বুঝিনি, ভুল করে আঘাত করে ফেলেছে, এখন তাকে ক্ষমা করে দেন। তো সে জিনটা বলে না, আমি ওকে মেরে ফেলবো, ও আমার গায়ে আঘাত করলো, আমি ওই ক্ষেতের মানে ওই জমিতে থাকি, আজ পর্যন্ত আমি কাউকে কোনো কিছু করিনি, কারো কোনো ক্ষতি করিনি, তো ও আমাকে কেন আঘাত করলো, আমার গায়ে কেন আঘাত করলো, আমাকে কষ্ট দিল, তো আমি এর প্রতিশোধ নিবই, আমি ওকে মেরে ফেলবো। তো এসব কথা জিনটা বলতে থাকে। তো রাকি সাহেব সে সুন্দর করে ওই জিনটাকে বুঝায় এবং এক পর্যায়ে ওই জিনটা রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমি ওদের কিছু করবো না, ছেড়ে দিব। তো এর বিনিময়ে আমাকে একটা ছাগল দিতে হবে, আর এই ছাগলটাকে ওর ছোট ভাই ওই যে জায়গায় আমাকে আঘাত করেছিল ওই জমির মাঝখানে, সেখানে রেখে আসতে হবে। তো রাকি সাহেব বললো ঠিক আছে। তো পরিবারের সবাই বললো ঠিক আছে, আপনি যদি ওকে ছেড়ে দেন আমরা সমস্যা নেই, আমরা একটা খাসি দিব আপনাকে, সমস্যা নেই। এই কথা ওই জিনটা শোনার পর বলে ঠিক আছে, তোরা আমাকে একটা খাসি দিবি এবং এই খাসিটা তোর মানে আমার ছোট ভাইয়ের কথা বলতেছে আর কি, ওকে মাঝরাতে ওখানে একা যেতে আসতে হবে এবং আমরা দুই ভাই যাতে আর ওখানে না যাই, ওখানে গেলে আমাদের বিপদ হবে। তো আমরা সকল কথায় রাজি হয়ে যাই এবং পরের দিন রাত্রে আমার ছোট ভাই একটা খাসি ওই জমির মানে যেখানে ওই বাবুটাকে ও আঘাত করেছিল ওইখানে রেখে সোজা বাসায় চলে আসে। তো এরপর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি, আমরা আবার ওই জমিতে কখনোই যাইনি। আমার বাবা ওই জমিটা বিক্রি করে দিয়েছিল পরবর্তীতে। তো লিসেনার গুণ, এই ছিল আমার ছোট একটা গল্প। গল্পটা কেমন লাগলো সবাই বলবেন। আর আমার জীবনে ঘটে যাওয়ার অনেক গল্প আছে যেগুলো আমি ধীরে ধীরে
আপনাদের মাঝে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, এত সুন্দর করে আমাদের গল্প শেয়ার করার জন্য। অনেক ভালো লেগেছে আমাদের গল্পটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আপনারা যারা এরকমভাবে আমাদের গল্প শেয়ার করতে চান, তারা এখনই জিমেইলে আমাদের গল্প শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।